পুরো মেঘ। প্রকৃতির শোভা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম লুমুন ওয়াটারফলস দেখতে। রাস্তার একদম পাশে এই ওয়াটারফলসটা। অনেক উপর থেকে জল পড়ছে। বর্ষার সময় জলপ্রপাতগুলো আরো পরিপূর্ণ লাগে, সাদা ফেনার মতন জল উপচে পড়ে নিচে। পাহাড়ের ওপর থেকে পাথর দিয়ে টিপ টিপ করে জল পড়ছে, মনে হচ্ছে যেন ওপরে বৃষ্টি হচ্ছে। চুইয়ে চুইয়ে জল পড়ছে ওপর থেকে, গায়ের মধ্যে টুপ টুপ করে জল পড়ছে। ওয়াটারফলস দেখে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন পাহাড়, মেঘ সবকিছুর ওপর দিয়ে যাচ্ছি। নিচে পাহাড়, মেঘও নিচে। একটা সিল্ক রুট ভাইব আসছে। জিরো পয়েন্ট টানেল, নেচিফু টানেল, টার্ন আছে। আমরা এখন যাচ্ছি নেচিফু টানেলের মধ্য দিয়ে। টানেলের ভেতরেও এত বাম্পার রয়েছে, উঁচু নিচু এবড়ো খেবড়ো। 1 মিনিট মতন লাগলো টানেলটা ক্রস করতে। পাহাড়ে ধস নামে বলে কিভাবে এরকম চটের বস্তা দিয়ে আর স্ক্রু দিয়ে লাগিয়ে রেখেছে যাতে ধস না নামে। পুরো পাহাড়টাকে বেঁধে ফেলেছে বড় বড় পেরেকের মতন স্ক্রু দিয়ে, মোটা মোটা। আমরা এখন যে মোনাস্ট্রি দেখতে পাচ্ছি তা হলো ডুডুল থারপালিং মোনাস্ট্রি। জামেরি পয়েন্টের এই জায়গাটি উচ্চতায় হওয়ায় এখান থেকে চারপাশের উপত্যকার চমৎকার ভিউ দেখা যায়। মেঘের লুকোচুরি আর চারদিকের সবুজ পাহাড়ের কোলে এই মঠটিকে মনে হয় যেন প্রকৃতির এক নিভৃত আশ্রয়। সামনেই রয়েছে ওপরে ওঠার সিঁড়ি। এই থারপালিং শব্দের অর্থ হলো মোক্ষ লাভের স্থান। যারা পাহাড়ের কোলে একটু সময় নিরিবিলিতে কাটাতে চান তাদের জন্য এই জায়গাটি মাস্ট ভিজিট। এরপর আমরা এসে পৌঁছলাম হ্যাঙ্গিং ব্রিজে। 10 জনের বেশি কিন্তু এই ব্রিজে অ্যালাউ না এট এ টাইম। কি মোটা মোটা লোহার দিয়ে করা। এই যে আমি হাতটা দিয়ে ধরেছি, কি মোটা। এখানে যে ডিটেলসটা রয়েছে সেটা এতটাই অস্পষ্ট, কতটুকু বোঝা যাবে জানি না। আমি দেখিয়ে দিলাম, পজ করে পড়ার চেষ্টা করে নেবেন। এবার উঠছি ব্রিজে। জয় মা। ও মাগো, ও মাগো, কি দুলছে! এ তো হেভি দোলান দুলছে। এই আস্তে আস্তে আসবি, হ্যাঁ, বেশি দোলাবি না। হেভি দুলছে তো, প্রাণটা তো ধুকু ধুকু। আবার বৃষ্টিটা মাঝখানে একটু ফুলে ওপরের দিকেও উঠে গেছে। একটু মাঝামাঝি যাওয়ার চেষ্টা করি যাতে নদীটা দেখাতে পারি, কারণ এটা কামেন নদীর ওপরে এই ব্রিজটা। মোটামুটি মাঝামাঝি জায়গায় চলে এসেছি। নিচ দিয়ে এই যে জল বয়ে যাচ্ছে, কামেন নদী। ঠান্ডা হাওয়া, বৃষ্টিটা কিন্তু সাংঘাতিক দুলছে। হাওয়াতে আরো যেন মনে হয় বেশি দুলছে। আহ, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। কালারফুল ফ্ল্যাগ গুলো উঠছে, সুন্দর লাগছে না? উফ, আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম এখন। আর ওই ওপরে হচ্ছে নাগমন্দিরটা, এই যে ছোট্ট মাঝখানে টিলাটার উপরে। হ্যাঙ্গিং ব্রিজে উঠেছিলাম বাবা, হাওয়ায় যেন আরো বেশি দুলছে। এইখান থেকেও নদীটা দেখা যাচ্ছে, আমি দেখাই একবার। এই যে নদীটা, খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাছ ধরছে ওই দূরে, এখানটায় মাছ ধরছে জাল ফেলে। জলে কিন্তু ভালো স্রোত আছে। আর ওই ওপরে দেখা যাচ্ছে মন্দিরটা, এই যে
দেখা যাচ্ছে এই মন্দিরটা অনেকটা উপরে ছিল, সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমাদের আরো কিছু জায়গায় যাওয়ার আছে, ওই জন্য আর গেলাম না। নদীটার ধারে বসতে পারলে খুব ভালো লাগতো, একটু পা ডুবিয়ে সুন্দর লাগছিল। আমরা শুরুর দিকে ঘুরে এসেছি বলে এখন একটা লম্বা লাইন পড়ে গেছে, কারণ 10 জনের বেশি একসঙ্গে উঠতে পারবে না। টেঙ্গা রিভার ফুট সাসপেনশন ব্রিজ দেখা হয়ে গেল। টেঙ্গা পেংসো রিভারের উপর দিয়ে, এটা জানি না, একটু ডিটেলসটা খোঁজ নিয়ে আমি জানাবো। যে সামনে ধাবাটার নাম হচ্ছে অগ্নিগড় ধাবা। অগ্নিগড় কিন্তু এখানে একটা হিস্টোরিক্যাল প্লেস। হিস্ট্রিতে কিন্তু অগ্নিগড়ের একটা স্পেশাল নাম আছে, জায়গার নাম যেখানে একসময় সাম্রাজ্য গড়ে উঠেছিল। এই ব্রিজের বাইরে প্রচুর ছোট ছোট দোকান আর রেস্টুরেন্ট রয়েছে। এত ভ্যারাইটিস ফুল দেখছি না, চক্ষু ছানাবর আমার একেবারে। এখানে আবার একটা জোক রয়েছে, তার মানে এখানে জোক আছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। কি সুন্দর এই রংটা না, কি সুন্দর খেলা হচ্ছে দুজনে। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার সিংচুন ব্লকে কামেন নদীর তীরে অবস্থিত নাগ মন্দির একটি অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক তীর্থস্থান। ভালুকপং থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মন্দিরটি স্থানীয় এবং পর্যটকদের কাছে দারুণ আকর্ষণের বিষয়বস্তু। 60-এর দশকের গোড়ার দিকে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়, তবে অনেকে বিশ্বাস করেন এটি অহোম রাজবংশের সময়কালের সঙ্গে যুক্ত। এখানে পুলিশ চেকপোস্ট আছে, এখানে সব আইডি প্রুফ দিয়ে চেক করিয়ে তারপরে আমরা এটা ক্রস করব। আমরা লাঞ্চের জন্য একটা ছোট্ট ব্রেক নিলাম। আমাদের তো লাঞ্চ আমাদের সঙ্গেই আছে, আমরা রান্না করে নিয়ে এসেছি একদম রাস্তার ধারে এই হোটেলগুলোতে। আমরা একটু সময়ের জন্য ভাড়া করছি আর কি বলা যেতে পারে, যেখানে বসে খাবো আমরা। দুপুরে আমাদের আলু পটলের তরকারি, মাছ, পাঁপড় ভাজা আর শেষ পাতে চাটনি। 2টো বাজে, আমরা খেয়ে দিয়ে আবার শুরু করলাম আমাদের জার্নি। এখন কিন্তু বেশ মেঘলা হয়ে গেছে আর বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এখন দিরাঙের পথে। দিরাং পৌঁছে গেলাম আমরা, বিকেলও হয়ে এসেছে, সেই সাথে ওয়েদার কিছুটা খারাপ হতে শুরু করেছে। এই বাড়িগুলো আসাম প্যাটার্নের। আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে, এখন বাজে 4:15, রিগাল হোটেল। আর এই হোটেল থেকে বেরিয়ে একটুখানি ডান দিকে গেলেই এই মোনাস্ট্রিটা, পায়ে হেঁটেই যাওয়া যাবে। শান্তশিষ্ট জায়গা, আর হোটেলটা একদম শেষে। মেঘলা ওয়েদারটা। জিনিসপত্র এবার নামাই। আমার গাছটা কাজে রয়েছে। আমাদের রুম 102। দুটো বসার জায়গা রয়েছে, এইদিকে একটা ডাবল বেড, এইদিকে একটা সিঙ্গেল বেড, এদিকে একটা বড় উইন্ডো রয়েছে, আর বাইরেই একটা বিশাল বড় ব্যালকনি।
আপাতত কবিতা দিয়ে সিনারি দেখতে ব্যস্ত। এদিকে ছোট্ট একটা ওয়ার্ড্রব রয়েছে, আর এখানে একটা বাথরুম দেখিয়ে দিই একবার, বড় আছে বাথরুমটা, গিজার রয়েছে, সুন্দর বেশ বড় সড়ো রুমটা। আমরা হোটেলে পৌঁছে আবার একটুখানি হাঁটতে বেরোলাম, 5টা বাজে। একটু সামনেই একটা মোনাস্ট্রি আছে, ওই মোনাস্ট্রির দিকে হেঁটে যাচ্ছি। এই যে এখানে রাস্তার পাশ থেকে সিঁড়ি শুরু হলো, আমাদের ওপরে যাওয়া শুরু হলো। এখান থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে পাশের, আরও সিঁড়ি আছে ওপরে। ঢুকেই একটা বিশাল বড় চটতেন, আর এই দিকে ওপরে মোনাস্ট্রিটা। আমরা এখন এসেছি দিরাংয়ের বিখ্যাত মোনাস্ট্রিতে। স্থানীয়রা একে থুপসাং ধারগেলিং বলে ডাকেন, যার অর্থ যেখানে বুদ্ধের বাণী প্রসারিত হয়। 2017 সালে দালাই লামা নিজে এটার উদ্বোধন করেছিলেন। মনাস্ট্রিটা বেশ বড় আর দেখতে খুবই সুন্দর। তিব্বতী স্টাইলে তৈরি করা হয়েছে পুরো জায়গাটা। এর ভেতরে খুব সুন্দর পেন্টিং আছে, যা দেখতে বেশ ভালো লাগে। এই মোনাস্ট্রিটা শুধু ঘোরার জায়গা নয়, এখানে সন্ন্যাসীরা বৌদ্ধ শাস্ত্রের পড়াশোনা করেন। জায়গাটা দিরাং শহরের অনেকটা উপরে, তাই এখান থেকে চারপাশের ভিউটা দারুণ পাওয়া যায়। এদিক দিয়ে উঠলাম, চারপাশটা কি সুন্দর, প্রচুর সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়েছে কিন্তু। আর এই হলো মেন মোনাস্ট্রি, আরও বেশ কিছু সিঁড়ি আছে। এখানে অনেকগুলো প্রেয়ার হুইল আছে, এগুলো ঘোরানো এখানকার একটা নিয়ম। উপরটা কিন্তু বেশ হাওয়া দিচ্ছে আর বেশ ঠান্ডা, মেঘলা মেঘলা আছে, ভালো লাগছে, মাথা ধরে যাবে যেরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই মোনাস্ট্রিটার নাম হচ্ছে থুপসাং দার্গেলিং মোনাস্ট্রি। কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে চতুর্দিক, একটা পার্কের মতন। ভেতরে ঢোকার আগে জুতো বাইরে খুলতে হয়, এটা খেয়াল রাখবেন। ছবি তোলার আগে জিজ্ঞাসা করে নেওয়া ভালো যে ভেতরে অনুমতি আছে কিনা। আমরা এখন মোনাস্ট্রির মেন হলের ভেতরে। এখানে প্রচুর মানুষ একসাথে বসতে পারেন। পুরো হলের দেওয়াল জুড়ে দেখবেন প্রচুর রঙিন ছবি বা পেন্টিং, এগুলোকে বলা হয় থাঙ্কা। এই ছবিগুলোতে বৌদ্ধ ধর্মের বিভিন্ন কাহিনী এবং প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে। সামনেই বুদ্ধের একটি বেশ বড় মূর্তি রয়েছে, যা খুব সুন্দরভাবে সাজানো। এখানকার বুদ্ধ মূর্তিটা সামনে থেকে দেখলে খুব শান্তি লাগে। ভেতরে কথা বলা মানা, তাই আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। এখানকার কারুকার্যগুলো সত্যিই দেখার মতন। পুরো দেয়াল জুড়ে কত রকমের রং ব্যবহার করা হয়েছে। এখানে এলে খুব পজিটিভ একটা ফিল আসে। মোনাস্ট্রির ভেতরটা বেশ শান্ত, কেউ যদি একটু নিরিবিলিতে সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আর ক্যামেরা বা ফোন দিয়ে ছবি তোলার জন্য এর আর্কিটেকচার খুব ভালো। দিরাং এলে এই মোনাস্ট্রিটা অবশ্যই লিস্টে রাখবেন। শহর থেকে গাড়ি বা ট্যাক্সি নিয়ে এখানে আসা যায়, মাত্র 2 কিলোমিটারের রাস্তা। দিরাংয়ের এই শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে নেওয়াটা একটা দারুণ অভিজ্ঞতা। আমার তো খুব ভালো লাগলো। সূর্যাস্ত হয়ে গেছে, মেঘলা আকাশ, অন্ধকার নেমে আসছে, আর তার মধ্যে মোনাস্ট্রির আশপাশটা কি সুন্দর দেখাচ্ছে। এখন লাইটও জ্বলে যাচ্ছে, এই অন্ধকার হচ্ছে লাইট জ্বলছে, এইটার আলাদা একটা বিউটি। বাড়িতে বাড়িতে এখন লাইট জ্বলে যাচ্ছে। আমরা এখন বেরোচ্ছি মোনাস্ট্রি থেকে। উঠেছিলাম পেছনের সিঁড়ি দিয়ে, বেরোচ্ছি সামনের অংশ দিয়ে গেটের। আমরা মোনাস্ট্রি দেখে এখন ফিরছি, অন্ধকার হয়ে গেছে,
পাহাড়ের গায়ে সমস্ত বাড়িতে লাইট জ্বেলে দিয়েছে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে হীরের কুচি ছড়ানো। আহা, হাঁটতেও ভাল লাগছে। এখন ঠান্ডা হাওয়াটা অতটা নেই, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, ভালো লাগছে, প্লেজেন্ট ওয়েদার। রাত্রিবেলা আমাদের হোটেলটা কি সুন্দর লাগছে দেখতে, নীল আলো দিয়ে ঘিরে দিয়েছে। দেখেছো, একা একা শুরু করে দিয়েছি, সব মুন্ডু কাটা ছবি তুলবো আমি। অন্ধকারে আমাকে ফেলে রেখে এসছে। লুচি আর ঘুগনি খাবো এখন, আর গরম গরম চা। খুব খিদে পেয়েছে আর ঠান্ডাও লাগছে। এই মানুষগুলো 24টা ঘন্টা বিজি গো, একটু ব্রেক পায় না। থ্যাংক ইউ। না, চলে এসছে আমার ঘুগনি আর একটুখানি লুচি। আমাদের এখন জমিয়ে গল্প সল্প চলছে। দার্জিলিং এখন অনেক বদলে গেছে, আগের মতো ইভেন দার্জিলিং এর মেলের দোকানগুলো আগে একদম রাস্তার ধারে বেড়ার দোকান ছিল, এখন তো পুরো আলাদা পুরো জায়গা করে দিয়েছে। হ্যাঁ, না এখন সুন্দর করে দিয়েছে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। বাহ, হ্যাঁ, আমি ছোটবেলা থেকে ক্লাস 10 থেকে বলি। এরপর রাতের খাবার খেয়ে নিলাম আমরা। আমাদের খাবার জায়গাটা ছিল হোটেলের একদম টপ ফ্লোরে। ওখান থেকে রাতের দিরাং শহরটাকে কেমন সুন্দর দেখাচ্ছে একবার দেখো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আরও দারুণ দারুণ সব ভিডিও আসবে, সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে আর বলে দিতে হবে না নিশ্চয়ই। গুড নাইট।